দিনক্ষণ মিলিয়ে আগামী শুক্রবার শাহরিয়ার শান্ত আর ফারহানা চৌধুরী রুহির বিয়ে ঠিক করা হয়েছে। খুব তাড়াতাড়ি একটু, যেহেতু পরিবারের মধ্যে বিয়ে, তাই আর পেছানোর প্রয়োজন হয়নি। শান্ত নিজে বিয়ে ডেট ফিক্সড করেছে। ওর মতামত জানতে চাওয়া হয়েছিল শুধু। ও নিজের মতামতের সাথে বিয়ের তারিখও জানিয়ে দিয়েছে। অবশ্য কেউ দ্বিমত করেনি। আফসানা বেগম তো বেশ ফুরফুরে। তিনি কখনো ভাবেননি এমনটা হবে। যেহেতু হয়ে গেল, তাই তার উদ্বিগ্নতা বাড়ছে। ছোটবেলা থেকে নিজের মেয়ের আদর স্নেহে বড় করেছেন রুহিকে। সেই রুহি কিনা তার বাড়ির বউ হবে, ভাবা যায়? নিজের মেয়ে নিজের কাছে থাকবে। যদিও আগে সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্ত তিনি। লিনার ব্যাপারটা মাথায় এসেছে এরই মধ্যে। মেয়েটাকে তো তিনি পছন্দ করেছিলেন ছেলের জন্য। লিনার পরিবারে নিজের পছন্দের কথা জানিয়েও ছিলেন। এটাই যা, ভাগ্যিস আর বেশি দূর এগোয়নি। শান্তর মন উড়ু উড়ু উসখুস করছে সে। রুহি, মিহি, জেনি আর মেহেজাবিন মিলে ঘরের দরজা আটকে দিয়েছে রাফি আর শান্তকে বের করে দিয়ে। রুহির কানে ইতিমধ্যেই পৌঁছেছে বিয়ের তারিখ ঠিক হওয়ার কথা। আগামী 13ই মে, রোজ শুক্রবার বিয়ে তার। বাড়ি জুড়ে তোলপাড়। জেনে নাচছে আপির বিয়ের খুশিতে। রুহির অবস্থা হাঁসফাঁস, কেমন অদ্ভুত লাগছে আজ নিজেকে। ভেতরটা অস্থিরতায় ছটফট করছে। এদিকে শান্তর অবস্থাও ওর থেকে দ্বিগুণ উদ্বেগজনক। রাফি ওর কাণ্ড দেখছে, সোফায় বসে পায়ে পা তুলে, নরম হাতলে কনুই ঠেসে 2 আঙ্গুলে কপালের পাশে চেপে ধরে শান্ত চোখে শান্তর কারবার দেখছে রাফি। এই ছেলেটা পারো বডি, পুরো ঘর জুড়ে ইতিমধ্যে হাজারবার পায়চারি করা শেষ ওর। থামছে না এক মুহূর্তের জন্য, থামাতে পারছে না নিজেকে। অবশেষে বিয়ে হচ্ছে ওদের। কেমন কাল্পনিক লাগছে এখনো। আচমকা একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। সত্যি বিয়ে হবে অবশেষে ওদের। শান্ত সব কল্পনা জল্পনার অবসান ঘটবে। রুহি নামক সেই সিসকাদুনি মেয়েটাকে নিজের করে পাবে সে। নিজের দখলে পাবে, নিজের পাশে পাবে, নিজের সঙ্গী হিসাবে, জীবনসঙ্গী হিসাবে। শান্ত ভাবতে পারছে না, দম ছাড়িয়ে যাচ্ছে। উদ্বিগ্নতা বাড়ছে ভাবতে গেলে। নিজেকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে এখনই। শ্বাস প্রশ্বাস বেগতিকভাবে ছুটছে। পায়চারি করতে করতে ক্লান্ত সে। অবশেষে থামল রাফির দিকে তাকাতে। রাফির চক্ষু দৃষ্টির সম্মুখীন হলো। অমনি চলকে উঠল খুশিতে। এক লাফে সোফায় পা তুলে উঠে বসল। বলল উত্তেজিত হয়ে, আরে শালা, কি দেখছিস? অবশেষে বিয়ে হচ্ছে আমার। কংগ্রাচুলেট কর আমায়। রাফি দীর্ঘ একখানা শ্বাস ফেলল। বলল ওর কথাই সায় দিয়ে, ওয়েলকাম। থ্যাংক ইউ ব্রো। বিশ্বাস কর, আমি এখনও ভাবতে পারছি না বিয়ে হচ্ছে আমার। আমার ভাবা যায়? তোর বোনকে 7 দিনের মাথায় বিয়ে করছি আমি। ও বউ হচ্ছে আমার। ভাবতে পারছিস না তো ভাবতে হবে না, চুপচাপ থাকবি। বিয়ে নিয়ে আর একটা কথা বলবি না। সবার আগে মনে কর, তোর যার সাথে বিয়ে হচ্ছে সে আমার বোন। যদি একটা উল্টাপাল্টা বেফাস কথা বলেছিস আমার সামনে, তাহলে এমন উল্টাপাল্টা কথা বলার জন্য বিয়ে ভেঙে দেবো। এখনো এমন ছেলের সাথে আমার বোনের বিয়ে দেবো না। শান্ত হা হয়ে চুপসে গেল। ও তেরি, আমি আবার উল্টোপাল্টা কি বললাম? বলিস নে, তবে কখন বলে ফেলিস ঠিক নেই। লাগামহীন মুখ তোর। শান্ত দাঁত কেলিয়ে হাসল। ভালো হয়ে ভদ্রলোকের নাই বসলো পা নামিয়ে। খানিক লাজুক মেকি ভঙ্গিতে বলল, উল্টোপাল্টা তোকে কেন বলবো? তুই বেড়া মানুষ, তোর সাথে কি আমার বিয়ে নাকি? যার সাথে বিয়ে তাকে উল্টাপাল্টা বলবো? বলবো তো তোর বোনকে, বুঝলি? রাফি কটমট করে তাকায়। শুরু করলি? শুরু করতে চাইনি, মনেই ছিল না আমি লাগামহীন। আসলেই কি লাগামহীন? যাই হোক, যেহেতু বললি, মনে করিয়ে দিলি, তাই একটু চর্চা করে নিলাম। লাগাম খুলবো তোর বোনের সামনে। বিয়ে দেবো না কিন্তু। শান্ত লাফিয়ে যায়। ভয় দেখাচ্ছিস? ব্ল্যাকমেল করছিস আমায়? করছি। এর ভয়ে যদি একটু শুধরে যাস। পকেট থেকে ফোন বের করে দায়সারাভাবে উত্তর করল রাফি। শান্ত ভেঙচিয়ে বলল, যাই কর না কেন, বিয়ে তো হবেই। আগামী শুক্রবারই হবে। একটা কথা কি জানিস? বিয়েটা আমার তোর আগেই হবে। এটা আমার একটা বিগ অ্যাচিভমেন্ট। তোর আগে বিয়ে করব, বাসরও। মুখ দিয়ে যদি আর একটা কথা বের করেছিস, তাহলে সত্যি সত্যি বিয়ে করতে পারবি না, বলে দিলাম। বিয়ে ভাঙবো না, তবে পেছাবো। 2 বছর পেছাবো, গুনে গুনে 2 বছর। আর এটা করতে চেয়ে আমার কোনো হার্ডওয়ার্ক করতে হবে না, তা তুই খুব ভালো করেই জানিস। এক তরিতেই 2 বছর পিছিয়ে দেব।
কি দেব? শান্ত ভরকালো, হাসলো ফ্যাল ফ্যাল করে, বলল গলা ভিজিয়ে। আরে ভাই, রেগে যাচ্ছিস কেন? কুল বেবি কুল। বিয়ে তো তোমারও হবে। আমার মতো ধৈর্য ধরো। আমি অপেক্ষা করলাম কতগুলো বছর, তুই তো সবে 2 বছর, তাও পুরোপুরি নয়। রাফি নিঃশব্দে মৃদু হেসে বলল বিড়বিড় করে। এতেই ধৈর্য হারিয়ে গেছে আমার। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে গেছে সবাই। ঘুমিয়ে গেছে চৌধুরী বাড়ির শান্ত, আফসানা বেগম এ বাড়িতেই আছেন। কাল থেকে পুরোদমে শুরু হবে বিয়ের কাজ। চৌধুরী বাড়িতে দ্বিতীয় বিয়ে, শপিং শুরু কাল থেকে। আনন্দবাজার লেগেছে এই আজ থেকেই, আনন্দের সীমা নেই কারোর। মিহিরুহি নিজের ঘরে ঘুমিয়ে, একটা পেরিয়ে রাত 2টার কোঠায়। ঘরে সবুজ রঙা ডিম লাইট জ্বলছে, হালকা সবুজ আলোতে আধো স্পষ্ট ঘর। 2 রমণী শুয়ে একে অপরকে জড়িয়ে, আর এক শব্দ পর রুহিত চলে যাবে। শত হলো বিয়ে হবে ওর, আর এভাবে কাছে পাওয়া হবে না ওকে। মিহির মাঝে মাঝে কান্না পাচ্ছিল, তবে প্রকাশ করেনি। দুজনে রাজ্যের গল্প করতে করতে ঘুমিয়েছে সবে। সকাল সকাল হুল্লোড় জুড়েছে পুরো বাড়িতে। রুহি মিহি এখনও ঘুমে। ওরা দেরি করে ঘুমিয়েছে, তাই উঠতে পারেনি সকাল সকাল। দরজা খোলা ছিল বিধায় জেনে হাঁক ডাক শুরু করে দিয়েছে ওদের কাছে গিয়ে। বিছানায় উঠে দুজনের মাঝে বসে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকছে দুজনকে। রুহি আপি, মিহি আপি, উঠো, সকাল হয়ে গেছে তো, উঠবে না? রুহি আপি উঠো, তোমার না বিয়ে, শপিং করতে যাবো তো আজ, উঠো না। সবাই উঠে গেছে, আমি ছোট বাচ্চাটা উঠে গেছি, তোমরা এখনো ঘুমাচ্ছ? বড় মেয়েরা উঠো। ঘুম আচ্ছন্ন ও খিচুকল না খুলে বিরক্তি নিয়ে জেনিকে ঠেলে পাশ ফিরে শুয়ে বলে উঠল রুহি। 1.5 ফুটের বাচ্চা, জ্বালাস না, ঘুমাতে দে। জেনি আরও চেপে ধরলো, এবার 2 হাত চালালো মুখের সাথে, জোরে জোরে ঝাঁকিয়ে ডাকলো। রুহি আপি উঠো, শপিংয়ে যাবো আমরা। মিহি আপি তুমি তো ওঠো। রুহি আপি বিয়ে করবে না, আমরা বিয়ে করব, চলো শপিং করে এসে বিয়ে করব আমরা, উঠো। এবার ঝাঁপিয়ে উঠল রুহি। জেনি চমকে সরে গেল। আচ্ছন্ন চোখে জেনির দিকে কটমট করে তাকিয়ে বলে উঠল রুহি। কে বিয়ে করবি তুই? কাকে বিয়ে করবি? বরকে বিয়ে করব। বর কে তোর? আমি কি জানি, তুমি বিয়ে করবে না, তাই আমি বিয়ে করব। মার খাবি কিন্তু, বিয়ের কি বুঝিস তুই? ঘুম ভেঙেছে মিহির। ও এদের দুটোর কথাই চোখ বুজেই হেসে উঠল। উঠে বসলো আড়মোড়া ভেঙে, বিরাট হাই তুলে গা মুড়িয়ে দীর্ঘশ্বাস ফেল। জেনির দিকে তাকিয়ে বলল। জেনি বুড়ি এত তাড়াতাড়ি বিয়ে করবে? করব তো, আজ শপিংয়ে যাব, নিচে সবাই উঠে গেছে, খালি তোমরা দুজনই ওঠোনি। এত ঘুমাও কেন তোমরা? আব্বু বলেছে আজ শপিংয়ে নিয়ে যাবে, চলো তাড়াতাড়ি রেডি হবে না? নিচে ব্রেকফাস্ট শেষ বড়দের। শান্ত, রাফি, রুহি, মিহি আর জেনির ব্রেকফাস্ট বাকি। রুহি মিহি ফ্রেশ হয়ে নিচে নেমেছে, শান্ত আর রাফি বসেছে ব্রেকফাস্ট করতে। সিঁড়ি থেকে শান্তকে দেখে এক মুহূর্তের জন্য থমকালো রুহি। বুকখানা কেমন স্যাত করে উঠল। শান্ত খাওয়ার মাঝে চোখ তুলেতেই রুহির সাথে চোকাচুকি হলো ওর। অমনি চোখ নামিয়ে নিল রুহি। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। লাজুক আভায় রাঙ্গা হয়ে উঠল স্নিগ্ধ মুখখানা। ওরা বসেছে টেবিলে। রুহি রাফির পাশে বসেছে, মিহি ঘুরে বসেছে শান্ত পাশে, জেনি মিহির পাশে। শান্ত বারবার রুহিকে দেখছে আর হাসছে ঠোঁট কামড়ে মিটিমিটি। রুহি কোলে যাচ্ছে একেবারে, হাত পা শিরশির করছে। এমন হচ্ছে কেন? অদ্ভুত উদ্বিগ্ন লাগছে নিজেকে। হেনা বেগম এগিয়ে এসে স্যান্ডউইচ তুলে দিলেন 3 মেয়ের প্লেটে। সোফায় রাশেদ রাহেন চৌধুরী, জুবায়ের চৌধুরী, আফসানা বেগম, জাকির হোসেন সকলেই বসে। শান্ত মিহির কানের কাছে ফিসফিস করল। পড়ি, তোর ভাবির কি হয়েছে বলতো? আমি কি জানি। রাফি আর চোখে দেখছে ওদের ফিসফিসানি, নিজের বোনকেও দেখছে আর চোখে। রুহির হাত কাঁপছে, কোনো রকম স্যান্ডউইচ হাতে তুলে একটা কামড় বসালো ও। এরই মাঝে গলা খাকারি দিয়ে বলে উঠল শান্ত। বেশি করে খাও বউ, বাপের বাড়ির খাওন ফুরিয়ে আসছে তোমার। অমনি থমকালো রুহি। এই লোকটার কথাও কানে বিচ্ছে ভীষণ। চাহনি তো মারাত্মক। ঠোঁট উল্টায় রুহি। না, খাওয়া সম্ভব নয় এভাবে। চট করে বসা ছেড়ে উঠল রুহি। পা বাড়াতে গেলে রাফি বলল, খাবি না? একটু থেমে ধীরে উত্তর করল রুহি। খেতে ইচ্ছা করছে না ভাইয়া। বস, খেয়ে তারপর উঠবে। খাবো না। বসতে বলেছে।
কাচুমাচু মুখে বসলো মেয়েটা। কোনো রকম একটু গিলে তড়িঘড়ি করে উঠল সবার আগে। শান্ত আর মিহি নিজেদের মাঝে গুজুর গুজুর করছে। রুহির অবস্থা দেখে ওরা হাসছে। ছেলে মেয়েদের খাওয়া শেষ হতেই ওদের সকলকে নিজের কাছে ডাকলেন রাশেদ রায়হান চৌধুরী। বিয়ের অনেক ব্যস্ততা বৃদ্ধি পাবে ধীরে ধীরে, শপিংয়ের মধ্যেই সেরে ফেললে এগিয়ে থাকবে একটু। রাশেদ রায়হান চৌধুরী সেটাই বলেন। আজ আজ যেতে বলেন শপিংয়ে, ছেলে মেয়েরাই যাবে শুধু। ওরা ওদের মতো করে নিজেদের পছন্দ অনুযায়ী যা যা কিনে আনবে নিজেদের জন্য। তাড়াতাড়ি যেতে বলেন রাশেদ রায়হান চৌধুরী। সেই মোতাবেক 11টার পরপরই বাড়ি থেকে বেরিয়েছে ছেলে মেয়েরা। মেহজাবিন খুব সতর্ক হয়ে আছে ওদের সাথে। বাড়ি থেকে 30 মিনিটের ব্যবধানে সকলে পৌঁছালো যমুনা ফিউচার পার্কে। গ্রাউন্ড ফ্লোরেই বিয়ের সব শপিং মিলে যাবে। প্রথমে রুহির লেহেঙ্গা, সে শাড়ি পরবে না, শাড়ি পরে হাঁটতে পারে না, পায়ে বাঁধে। হেনা বেগম কড়াভাবে বলে দিয়েছেন শাড়ির বদলে লেহেঙ্গা কিনতে। রুহি দ্বিমত করেনি, সে বিয়ের দিন অস্বস্তিতে পড়তে চায় না শাড়ি পরে। গ্রাউন্ড ফ্লোরে লেভেল 2 ব্লক সি ওডিতে প্রিমিয়াম ডিজাইনের সব ব্রাইডাল লেহেঙ্গার বুটিক শপ। একটাতে ঢুকলো ওরা। এরই মধ্যে রুহি একটা বারের জন্য শান্তর দিকে তাকায়নি। শান্ত খচখচ করছে। অনেকগুলো লেহেঙ্গা দেখেও একটাও পছন্দ হয়নি রুহির। বেশ কটা দোকান খুলো। এমনিতেই ও ভীষণ খুঁতখুঁতে, সহজে সব জিনিস পছন্দ হয় না। নিজে পছন্দ করতে গেলে পুরো দিন কাবার হয়ে যাবে। সবসময় হয় রাফি নয়তো শান্ত, এই দুজনের মধ্যেই একজন সব কিছু চুজ করে দেয় ওকে। ওদের পছন্দটাই বেশি পছন্দ হয় রুহির কাছে। সেটা যেমনই হোক না কেন, ওদের সিলেকশনই বেস্ট। আজ রুহিকে পছন্দ করতে দিয়েছে রাফি, ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের সাথে জড়িত মানুষটাকে যেমন রুহি নিজে সিলেক্ট করে নিয়েছে, তেমনি সাজ পোশাকও ওকেই সিলেক্ট করতে হবে। অনেকক্ষণ যাবৎ অনেক পোশাকই দেখলো, একটাও নজর কালো না। রুহি হাঁপিয়ে আহত চোখে চাইলো রাফির দিকে। রাফি শুধালো। পছন্দ হয়নি? ঠোঁট উল্টে দুদিকে মাথা নাড়ল রুহি, বলল, তুমি সিলেক্ট করে দাও। রাফি 3টার ড্রেস একপাশ করলো। আগে থেকে নজর রেখেছিল এই 3টেতে। বোনকে অনেক মানাবে এই 3টে। রাফি সাইড করা 3টে লেহেঙ্গা দেখে লাফিয়ে উঠল রুহি। কি সুন্দর এগুলো! অথচ ও এতক্ষণ এইসবই নাড়াচাড়া করছিল, কিন্তু মন বসেনি একটাতেও। রাফি ওই 3টে একপাশ করে একজন স্টাফকে বলল রুহিকে টয়েল রুমে নিয়ে যেতে। টয়েল দেওয়া হবে এগুলো। রুহি সেই স্টাফের সাথে টয়েল রুমের দিকে এগোলো। মিহি কাছমচু হয়ে বসে। মাহিম এসেছে খানিক আগে। মেহেজাবিনের সাথে পাশের শপে ঢুকেছে। এক জায়গায় সবাই বসে থাকলে টাইম ওয়েস্ট হবে অনেক। জেনি আছে ওদের সাথে। রুহি চলে যেতেই শান্তর পিছু নিয়েছে। বাইরে অপেক্ষা করবে সে। রুহিকে একা ছাড়বে না। আর একটু বোঝাপড়াও আছে ওই সিসকাদুনি মেয়েটার সাথে। সে তো খেয়ালই দিচ্ছে না শান্ত দিকে। ওরা সব ফাঁকা হয়ে আসতেই এবার রাফি পুরোপুরি মনোযোগ দিল মিহির দিকে। বলল খানিক হেসে, ম্যাডাম শুনছেন? আপনি এইভাবে বসে আছেন কেন? মুখ বাঁকালো মিহি, অন্যদিকে ফিরে বলল, আপনি তো পাত্তাই দিচ্ছেন না আমায়। আচ্ছা, পাত্তা দিচ্ছি না নাকি আপনি আমায় পাত্তা দিচ্ছেন না? মিহি একইভাবে বলল ভেঙচিয়ে। আগেই ভালো ছিলেন আপনি, যখন আমি পাত্তা দিতাম না, তেরামো করতাম, তখন পিড়ি তুতলে পড়তো, পিছু পিছু ঘুরতেন, কোটি টাকা দিয়ে ক্যাফেও কিনে দিয়েছিলেন। আর এখন এখন কাছে আছি বলে ফিরেও চাইছেন না আমার দিকে। মানুষ ঠিকই বলে, কাছে জিনিসের একদমই কদর বোঝে না কেউ। রাফি সূক্ষ্ম করলো চোখের চাহনি, বলল হিম শীতল স্বরে, এই তো ফিরে চেয়েছে। আপনি তো মুখ ফিরে আছেন, একটু ফিরে চান আমার দিকে। তাকাবো না আমি আপনার দিকে, আপনি আমায় ইগনোর করেছেন। অভিমানী নোয়ালো স্বর মিহির। রাফি আলতো হাসলো। কাল থেকে মিহির সাথে আলাদা করে কথা হয়নি, সময় স্পেন্ড করা হয়নি। এজন্যই অভিমান করেছে তার ব্লসম। আশেপাশ কেউ নেই। মিহি যে তুলটাতে বসে আছে সেটা রাফি একটানে নিজের কাছে টেনে আনলো। মার্কালো মিহি। তৎক্ষণাৎ তোকে সামলে ওর কোমর চেপে ধরলো রাফি। আটকে ভর্ত চোখে চাইল মিহি। অসাবধান হলেও এক্ষুনি পড়ে যেত। মিহি ভর্ত চোখে চোখ রেখে রাফি হিসিয়ে বলল, আপনাকে ইগনোর করার ক্ষমতা আছে আমার। শত উপেক্ষায় নিজেই নিজেকে উপেক্ষিত করতে পারবো, কিন্তু মাহিদি ইসলাম মিহিকে এক মুহূর্তের জন্য উপেক্ষা করার সাধ্যই আমার নেই। কাল থেকে তো আপনি আমার কাছে আসেননি, আমার ত্রিসীমারাতেও আসেননি। কি করে বিরতি দেখাবো? দেখাতে হবে না এমন প্রীতি। আজ থেকে আগের মতোই হয়ে যাব আমি, চিনবো না আপনাকে আর। তাহলে আপনিও আগের মতো অ্যাটেনশন দেবেন আমায়। অ্যাটেনশন চাই আমার?
চাই। কতটা? যতটা আর কাউকে দেবেন না ততটা। ততটাই তো দিই আপনাকে, নিজেকে অতটা অ্যাটেনশন দিই না। হয়েছে, অত বয়ান দিতে হবে না। হাসলো রাফি, দূরত্ব বাড়িয়ে বলল। আপনার কি কি কেনার আছে? কিছু না। কেন? বিয়ে কি আমার নাকি? আপনার ননদের। বুড়ো গটিয়ে তীক্ষ্ণ করলো মিহি, ঠোঁটের এক কোণা কামড়ে ধরে তাকালো রাফির দিকে। রাফির হাসি হাসি মুখখানা দেখে খানিক বাদ স্বাভাবিক করলো নিজেকে, হাসলো চোখ নামিয়ে। রাফি উঠে দাঁড়ালো, মিহির হাত টেনে ওকে দাঁড়ালো। রুহি আছে, ওর সাথে শান্ত আছে। নির্দ্বিধায় মিহিকে নিয়ে বুটিক থেকে বেরোলো রাফি। মিহি চাপা স্বরে বলল। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? পিরিতি করতে। এই পিরিতি পোষাচ্ছে না আপনার, একটু বড় বড় পিরিত করবো আপনার সাথে। মিহি টাচকি খেয়ে থমকে দাঁড়ালো। রাফি ফিরে কিছু বলার আগে পকেটে থাকা ফোনটা বেজে উঠল। মিহি হাত এক হাতে ধরে অন্য হাতে ফোন করলো রাফি। অফিস থেকে ফোন এসেছে, নিশ্চয়ই জরুরি। মিহির হাত ছেড়ে রাফি বলল। ওয়েট, জাস্ট 1 মিনিট, আমি ফোনটা অ্যাটেন্ড করে আসছে। একটু দূরে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো রাফি। ও সরে যেতে মুচকি হাসলো মিহি। পাশে বেবি শপ, বেবিদের ড্রেস জোন। এইদিকে মিহি এক পা দুপা করে এগুলো, কাছে দরজা ভেতরে বাইরে থেকে সব কিছু দেখা যাচ্ছে। মিহি থম মেরে দাঁড়ালো বুটিকের সামনে, হা হয়ে আসলো মুখ। এই দোকানে সব আন্ডার 5 বেবিদের ড্রেস। কি সুন্দর সুন্দর ছোট ছোট ড্রেস ঝোলানো হ্যাঙ্গারে, রঙিন বেরঙিন উজ্জ্বল কত শত পোশাক। চোখ আটকে যাচ্ছে ছোট ড্রেসগুলোতে, যে কোনো বাচ্চাকেই দারুণ মানাবে ওগুলোতে। মিহি উজ্জ্বল প্রগাঢ় চোখে তাকিয়ে রইল। ড্রেসগুলো দেখে লোভ লাগছে ভীষণ। মিহি হা হয়ে মুখ বনে তাকিয়ে দেখছে বুটিকের ড্রেসগুলো। ইস, ও যদি ছোট হতো কতই না ভালো হতো। এর মধ্যে ফোনে কথা শেষ করে ওর পাশে এসে নিঃশব্দে দাঁড়িয়েছে রাফি। মিহিকে অপলক বুটিকের দিকে তাকিয়ে থাকতে দেখে ওর দৃষ্টি অনুসরণ করে নিজেও একবার তাকালো সেই দিকে, অতঃপর ধীরে ডাকলো আবেশে। ম্যাডাম, কি দেখছেন? মিহি দৃষ্টি সরালো না, বরং আচমকা রাফির হাতখানা টেনে ধরল। বাহু জড়িয়ে একই ভঙ্গিতে থেকে বেখালি হয়ে বলে বসলো। দেখুন, বেবিদের ড্রেসগুলো কি কিউট না? একদম কুটুকুটু, দেখতে ভালোই লাগছে না? আমাদের বেবি হলে এখান থেকে এরকম অনেকগুলো ড্রেস কিনবো, কেমন? রাফি আচমকা ওর কথাগুলো শুনে বড়সড় নজরে তাকালো। মিহির বেখেয়ালে ভাবমূর্তি বুঝতে বাকি নেই। ঠোঁটের কোনা কামড়ে ফিচেল হাসলো রাফি, বলল একটু ঝুঁকে। আচ্ছা, আমাদের বেবি হলে? বেবির চিন্তা ভাবনা চলছে তাহলে আপনার মাথায়? এত কিছু ভেবেছেন? আপনি তো খুব ফাস্ট দেখছে। বেবি চাই আপনার? আগে বললেই পারতেন বেবি প্রয়োজন। এখনো কিন্তু বিয়ে হয়নি আমাদের। এত যেহেতু বেবি নেওয়ার শখ, তাহলে না হয় বিয়ে করে ফেলে আপনাকে। চলুন আজই বিয়ে করে নেই, তারপর বেবি ডাউনলোড দেবো না হয়। রাফির ফিচেল স্বরে স্বয়ংবিদ ফিরল মিহির। রাফির দিকে ঝট করে চাইতে রাফির ঠোঁট কামড়ে হাসিটুকু নজরে ঠেকল। মিহি ঘরের বসে বেখেয়ালে কি বলে ফেলেছে এটা বোধগম্য হতেই ছ্যাদ করে উঠল সে। তড়িতে রাফির জড়ানো হাতটা ঝটকা মেরে ছালো, ছিটকে দূরে এসে জিভে কামড় বসালো। ইস, কি বেফাস কথা বেরিয়ে গেছে মুখ দিয়ে। কোন ধ্যানে ছিল সে? মিহি চোখ তুলে আধো আধো ফ্যাল ফ্যাল করে চাইল। রাফি তাকিয়ে থাকার ভঙ্গি এখনো এক কেমন ধারালো চাহনি। মিহি তাকাতেই রাফি আবার বলল। ম্যাডাম, বেবি ডাউনলোড দিই, চলুন। শখ যেহেতু, একটি কিছু তো চেয়েছেন আমার থেকে, আমি কি সেটা না দিয়ে পারি? চলুন একটা বেবি দিই আপনাকে। ধ্যাত, কি সব কথাবার্তা? কি আবার বললাম? আপনি যা বললেন তাই রিপিট করলাম। আমি মেহজাবিন আপুর বেবির কথা বলেছি। আপুর বেবি হলে এখান থেকে ড্রেস কিনবো, কেমন? খুব সুন্দর ড্রেসগুলো পছন্দ হয়েছে আমার। আমি আপুর বেবিকে গিফট করব, সেটাই বলছিলাম আর কি। আপনি কি না কি ভাবেন? আচ্ছা, আমি তো শুনলাম আপনি আমাদের বেবির কথা বলছিলেন। আমার কাছ থেকে বেবি গিফট চাচ্ছিলেন একটা, এখন পড়তে যাচ্ছেন কেন? আমি তো গিফট দিতেই চাইলাম, আপনি শুধু গ্রহণ করবেন। বান্ধবীর ভাই হিসেবে আপনাকে একটা বেবি দেওয়া আমার দায়িত্ব। বলে ঠোঁট কামড়ে ধরল রাফি। মিহি কাচুমাচু হয়ে আমতা আমতা চোখ নামিয়েছে। এদিকে রুহি টয়লেট রুম থেকে বেরিয়ে মুখোমুখি হয়েছে শান্তর। শান্ত ওর জন্যে হাঁসফাঁস করে অপেক্ষা করছিল যেন। এটা ওটা দেখছিল নাড়াচাড়া করে। রুহি বেরোতেই অধৈর্য হয়ে তাকালো শান্ত। ব্যবচাকা খেলো রুহি। শান্ত এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। চোখ আটকে গেল সামনের রমণীর পানে। ঝলমলে গাঢ় সবুজ আর খয়েরি রঙের মিশ্রণে চিকচিকে সূক্ষ্ম কাজের লেহেঙ্গা পরনে,
মসৃণ সিল্ক আর নেটের উপর জরি আর জারদোসির কাজ। ঝিকঝিক করছে রুহির ফর্সা শরীরের উপর। সিল্কের হালকা কাজে খয়েরি ওড়নাটা ঘোমটা নেই মাথায় টেনে রাখা। শান্ত পুরো স্তব্ধ, উতলা ভেতর ভেতর। শান্তকে ওভাবে নিজের দিকে অপলক দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে চোখ নামালো রুহি। শান্ত যন্ত্রের ন্যায় কয়েক পা এগিয়ে রুহির ঠিক সামনে দাঁড়ালো, একটু ঝুঁকে বলল ফিসফিসিয়ে। আর ট্রায়াল দিতে হবে না, এটাই সিলেক্টেড। রুহি খানিক চোখ তুলে চাই, চোরা দৃষ্টি ওর। শান্ত এতক্ষণে কপাল কুঁচকাল, বলল সেই নরম স্বরেই। কাল থেকে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? দুপুরে তো কেঁদে কেঁদে বলছিলে আমাকে আর অ্যাভয়েড করবে না, ভুলে গেলে এর মধ্যেই? এমনি। এমনি কি? কথা আসছে না রুহির মুখে, মুখ ঢিপ ঢিপ করছে, হাত কসলাচ্ছে ও। শান্তকে পুরোপুরি দৃষ্টিতে পরখ করলো, ওর অবস্থাটুকু ঠাউর করে ঠোঁট চেপে পড়ল। লজ্জা পাচ্ছ? চিবুক আরও বেশি নামিয়ে ফেলল রুহি। ইচ্ছে করছে এক ছুটে ওখান থেকে পালিয়ে যেতে। এই লোকটার সামনে কি করলে আর পড়বে না ও? এই লোকটার মারাত্মক চাহনিতে না তাকিয়ে অনুমানে ঘায়েল সে। এই মুহূর্তে অলৌকিক কিছু ঘটুক যেন রুহি ছাড়া পায় এনার দৃষ্টি থেকে। কিন্তু হলো কি? সেই একইভাবে নুয়ে থাকতে হচ্ছে এই লোকটার সামনে। শান্ত আবারও বলল, কি হলো, লজ্জা পাচ্ছ? বিয়ে না হতেই লজ্জা পাও? পাও, এখন লজ্জা পাও। বিয়ের পর সব লজ্জা ভাঙাবো। রুহি ঝট করে পিছু ফিরল, কম্পিত বিচলিত গলায় উচ্চারণ করলো, আপনি যান তো এখান থেকে। এখানে লেডিস ট্রায়াল রুমের সামনে কি করছেন আপনি? তোমার ট্রায়াল দেখতে এসেছি। যান এখান থেকে। শান্ত আগের প্রসঙ্গে বলল আবার। লজ্জা পেলেই তোমাকে কিন্তু হেব্বি লাগে জান, একেবারে আমার বউ বউ। আড়ষ্ট রুহি আরও বেশি জড়িয়ে গেল আড়ষ্টতায়। শান্ত পিছে দাঁড়ালো, পেছনে হাত গুটিয়ে রুহির কাঁধ টপকে সামনের দিকে ঝুঁকে ওর লজ্জারাঙ্গা লালিত মুখখানা দেখে বলল, এমনি বেকার বেকার লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাওয়ার মতো কি এমন করলাম? রুহি তড়িতে ঘুরে দাঁড়ালো, না তাকিয়ে বলল তৎক্ষণাৎ, আমি চেঞ্জ করে আসছি। অফিস থেকে আর্জেন্ট ফোনে এসেছে, রাফিকে এক্ষুনি যেতে হবে, না গেলেই নয়। এখনও শপিং কিছুই হয়নি। রাশেদ রাহান চৌধুরী অফিসেই আছেন, তবুও যেতে হবে রাফিকে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার হিসাবে একটা পেপারে সাইন প্রয়োজন ওর। এর মধ্যে রাশেদ রাহান চৌধুরীও ফোন করেছিলেন, যেতে বলেছেন রাফিকে। রাফি মিহিকে নিয়ে আগের বুটিকে ঢুকলো। শান্ত আর রুহি সেখানে। রুহি চেঞ্জ করে বেরিয়েছে। রাফিকে দেখে গদগদ হয়ে ওর বাছাই করা লেহেঙ্গাটা দেখালো, বলল আদুরে স্বরে, ভাইয়া, এটা সিলেক্ট করেছি, এটা নেব? তোর যেটা ইচ্ছে সেটাই নিবি। আর কি কি কেনার আছে শান্ত আর মেয়েজামানের সাথে কিনে নেয় আপাতত। মাহিমও আছে এখানে, আমাকে একটু বেরোতে হবে, অফিস যাব। কেন? একটু কাজ আছে, এই যাবো আর এই আসবো। আচ্ছা। এবার মিহির দিকে ফিরল রুহি। পাখি দেখ, লেহেঙ্গাটা সুন্দর না? তুই কিনবি না? ও পরে কিনবে, ফিরে আসে তারপর। ও আমার সাথে যাচ্ছে। রাফির কথায় মিহি সচকিতে চেয়ে বলল, আমি কোথায় যাব? আমার সাথে। আমি গিয়ে কি করব? চলো, শান্ত দিকটা সামনে নিস। শেষের কথাটা শান্তর উদ্দেশ্যে বলে রাফি মিহির হাত ধরে সব থেকে বেরোলো। চোখে সানগ্লাস লাগিয়ে নিল সে। মিহি ওর পায়ে তাল মেলাতে মেলাতে বলল ব্যস্ত হয়ে, আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আমি গিয়ে কি করব ওখানে? আপনাকে নাকি অ্যাটেনশন দেই না, তাই অ্যাটেনশন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। অফিসে? তো কোথায় যেতে চান? নিয়ে চলুন যেখানে যাবেন। রাফি খানিক হাসলো। অফিসে পৌঁছাতে সময় লাগলো না বেশি। অফিসে নিচে পার্কিং লটে গাড়ি পার্ক করে নামলো দুজনে। ভেতরে ঢুকতে মিহির আচমকা সেই দিনের কথা মনে পড়ল। লিফটের সামনে ওই জায়গাটাতেই বসে রাফি কিছু কথা বলেছিল ওকে। আজ কথাগুলোর অর্থ খুব ভালো করেই বুঝতে পারছে সে। সেদিন বুঝেও বোঝেনি, বোঝার চেষ্টাই করেনি। চেষ্টা করার আগেই হারিয়ে গেছিল। হারানোর আগেই রাফির বলা আবদার ছিল, মিহিকে ছোঁয়ার অধিকার যেন শুধু রোজান রাফি চৌধুরীর হয়। মিহির মনে পড়ল সেই আগষ্ঠিত আবদারটুকু। খানিক দাঁড়িয়ে পড়ে স্নিগ্ধ হাসল সে। রাফির শাহাদাত আঙ্গুলে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে বলল, দাঁড়িয়ে গেলেন কেন ম্যাডাম? চলুন। লিফটে? তো 7 তলে সিঁড়ি উঠবেন? মিহি চোখ সরু করে তাকায়। রাফি হাসে। আমি কে জন্য আছি ম্যাডাম? খামচে ধরার জন্য এই শক্ত হাতটাই তো আছে। চলুন, আজ আর বাহানা খুঁজতে হবে না, আপনাকেও না। আর আমাকেও আপনাকে ছোঁয়ার জন্য বাহানা দিতে হবে না। বরাবরের ন্যায়
লিফটে ওঠার আগে হাত পা শিরশির করছে মিহির, কেমন ধুকপুক করছে বুক। মাথা ঘোরাবে নিশ্চয়ই মিহি পা বাড়াতে গিয়ে কিঞ্চিত থেমে করুণ চোখে চাই রাফির দিকে। রাফি ওর হাত ধরে লিফটে উঠল। লিফট দুলে উঠতে চোখ মুখ খিচে ছিটিয়ে গেল মিহি। রাফির বাহু আঁকড়ে ধরল শক্ত করে। রাফির ঠোঁটের কোণে ভিড় জমানো হাসিটুকু ঠেলে দূরে সরল। কাঁধ জড়িয়ে ধরল মিহির। মিহি চেঁচিয়ে উঠল। ধুর, আর জীবনেও লিফটে উঠবো না। হেসে ফেলে রাফি। মিহির প্রতি উত্তরে বলে, আচ্ছা। লিফট থামালো 7 ফ্লোরে। লিফটের দরজা খুলতে সামনে পড়ল রাশিদ রায়হান চৌধুরী। আশঙ্কিক তাকে মুখোমুখি দেখে থতমত খেয়ে গেল রাফি। ভ্যাবাচাকা খেয়ে ভরকালো কিছুটা। মিহি এখনও আগের অবস্থায় সেই ওর বাহুডোরে সিটিয়ে লুকিয়ে আছে। রাশিদ রায়হান চৌধুরীও আশঙ্কিক দৃশ্যের সম্মুখীন হয়ে ভ্যাবাচাকে খেলেন। তৎক্ষণাৎ চোখ নামিয়ে কেসে উঠলেন শুকনো। তার কাশির শব্দে খেই ছুটল মিহির। স্বয়ংবিদ ফিরতে ঝট করে ঘাড় ঘুরিয়ে চাইল। পিছে ফিরে লিফটের সামনে রাশিদ রায়হান চৌধুরীকে দেখে হা হয়ে আসলো মুখ। তৎক্ষণাৎ ঝাড়া মেরে নিজেকে দূরে সরিয়ে নিল রাফির থেকে। অপ্রীতিকর একটা অবস্থার সম্মুখীন তিনজনে। রাফি গলা ছেড়ে নিজেকে টান টান করে বলল, পরিস্থিতি বুঝে। ও লিফটে ভয় পায়, তাই। তা ওকে নিয়ে আসতে গেলে যে? এমনি। আপনি কোথাও যাচ্ছেন? বাড়িতে। এখানের কাজ সেরে মার্কেটে যেও। ওরা একা একা পারবে না সবটা কিনতে। রাফি হ্যাঁ বোধক মাথা নাড়াই। মিহি মাথা নুইয়ে কুটিসুটি হয়ে রাশেদ রায়হান চৌধুরীকে পাশ কাটিয়ে লিফট থেকে বেরোলো। রাফি বেরোতেই লিফটে উঠলেন তিনি। দরজা বন্ধ হতেই হাঁপ ছাড়ল মিহি। বুকে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলল। উফ, এখনই আব্বু কি ভাবতো বলুন তো? কি আবার ভাবতাম? আমি কাউকে ভয় পাই নাকি? দেখলামই তো। কি দেখলে? কেমন চুপসে গেলেন আব্বুর সামনে। তো কি, সেভাবেই ধরে রাখতে হতো তোমায়? আব্বুর সামনে রোম্যান্স, এটাই কন্টিনিউ করতে বলেছিলে? বাপের সামনে ছিল রোম্যান্স মানায় না। বিয়ত ফেল ফেলে নয়নে চাই মিহি। দিনে দিনে পেরোলো কটা দিন। আপন সময় আপন ধারাই বইছে। রুহির বিয়ের দিন এগিয়ে এসেছে অনেকটা। জমজমাট আমেজে উন্মাতাল পুরো বাড়ি। বাড়ির সকলে চৌধুরী বাড়ি সজ্জিত নতুন আলোতে। রং বেরঙের আলো ছোটায় আবৃত পুরো বাড়ি। বাড়ি গিজগিজ করছে মেহমানে। বিয়ে বলে কথা, আজ বুধবার। রুহির মেহেন্দি। সকাল থেকে বিচলিত সে। শুধু সে নয়, সাথে মিহিত আছেই। ছটফটে দুই রমণী মাতিয়ে রেখেছে পুরো বাড়ি। রুহির বিয়ে কে বলবে? সে নিজের বিয়েতে নিজেই পাগলামো করছে। পা দুটো থেমে নেই। পার্লার থেকে লোক এসেছে দুপুরে পর। তবেই না একটু শান্ত হয়ে বসেছে সে। সে বিয়ের শপিংয়ের পর থেকে এ বাড়িতে আসা কমেছে শান্তর। ওকে আসতে দেওয়া হয়নি। এমনিতেই এ বাড়িতে পড়ে থাকে সব সময়। এখন সে এ বাড়ির নতুন জামাই হতে চলেছে। বদলাতে চলেছে সম্পর্ক। আফসানা বেগম ছেলেকে আটকে রেখেছেন যাতে বিয়ের আগে কম যাতায়াত হয় ও বাড়িতে। তবে শান্ত শুনলে তো সে তবুও আসে নির্লজ্জে নেয়। দিনে একবার না আসলে পোষে না। যদিও এখন আর রাত কাটায় না এ বাড়িতে। রুহিও ওকে দেখলে লুকিয়ে পড়ে, সামনে আসতে চায় না। বেচারা শান্ত ফুঁসে ফুঁসে এক পলক দেখার সুযোগে ছুটে আসে। অথচ এ মেয়ে কিসের এত হেজিটেশন কে জানে। একদিন যেই বা এসেছে, আজ কি হবে কে জানে। আজ মেহেন্দি। বাড়ি ইতিমধ্যে সব মেহমান চলে এসেছে। শুধু অনুপস্থিত আফসানা বেগম। তিনি তো ছেলেপক্ষ, ছেলের মা। তার দায়িত্ব আবার আলাদা। তিনি কি করে আসবেন? শান্তবা রুহির অন্যথায় বিয়ে হলে দুদিক থেকে উপভোগ করতে পারতেন তিনি, কিন্তু এখন পারছেন না। তার একমাত্র ছেলের বিয়ের আয়োজন পুরো বাড়ি। সন্ধ্যার পর চৌধুরী বাড়ির ভোল পাল্টে গেল। সেজে উঠল সাজ রঙানো নানান বাতিতে। হইচই বাল্য সকলের। মেহেন্দির আয়োজন শুরু হয়েছে ছাদে। হলুদার বিয়ের ফাংশন গার্ডেনে হবে। ছাদে মেহেন্দি, চারিদিক আলোয় উজ্জ্বল ঝলমল করছে পুরো বাড়ি। দূর দূরান্ত থেকে চৌধুরী বাড়ির আলোয় ঝলকানি চোখে বাজছে। ছাদ বেয়ে নেমে এসেছে নরম কাপড়ের পরত। হাওয়ায় হাওয়ায় দোল খাচ্ছে তা। ছাদের ঠিক দক্ষিণের কোণায় স্ট্রেচ করা হয়েছে। সব তাজা ফুলে সাজানো, গন্ধে মুখরিত আশপাশ। রুহি এখনও তৈরি হয়নি। আজ সকাল সকাল মেহেজাবিনের নানা বাড়ি অর্থাৎ লিনাদের বাড়ি থেকে সবাই এসেছে।
রুহির নানু বাড়ি থেকে এসেছে সবাই। ইতিমধ্যে মিহির পরিচয়ও সবার কাছে স্পষ্ট। লিনা তাজ্জব, ও এখনও সেভাবে কথা বলেনি মিহির সাথে। আসার পর জোরপূর্বক কুশল বিনিময় হয়েছে শুধু। মিহিও সেভাবে কথা বলার আগ্রহ দেখায়নি। মিহির ছটফটেপনা সেই সকাল থেকে একধানে দেখে যাচ্ছে লিনা। এখন ওরা মোটামুটি তৈরি। সেই দিন শপিং থেকে মিহি নিজে পছন্দ করে কিছু কেনেনি, সব রাফির পছন্দে রাফি কিনে দিয়েছে। অল্প কাজের একটা গাঢ় সবুজ রঙা লেহেঙ্গা আজকের জন্য, সেটাই পরেছে মিহি। আজকে ড্রেস আপ থিম নেই, যে যার মতো নিজের পছন্দের ড্রেস পরেছে। রুহির সাজগোজে ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে। বাড়ির ঘর কোলাহলে পূর্ণ। রাবেয়া চৌধুরী নিজের ঘরে, তিনি এসব হইচই সহ্য করতে পারবেন না। মিহি রুহির ঘর থেকে বেরিয়ে রাবেয়া চৌধুরীর ঘরের দিকে এগোলো। সে রাবেয়া চৌধুরীকে ঘর থেকে বের করবে। দুহাতে লেহেঙ্গার ঘের উঁচু করে নিজের পায়ের দিকে তাকিয়ে সজোরে হাঁটছে সে। করিডোরে থেমে একবার নিচের দিকে তাকালো, ফুলল নিচে। সাবিনা বেগম নিচে আসেন। মিহি আমুকে দেখে মুচকি হাসলো। পেছন ফিরে পা বাড়াতেই হ্যাসকা টান পড়ল হাতে। আশঙ্কিক ভয়াবহ ভরকালো মিহি। হ্যাসকা টানে নিজেকে সামলে ওঠার আগেই ঠাস করে দরজা আটকানোর একটা শব্দ হলো। মিহির পিঠ ঠেকলো দেওয়ালে। ওর মুখ চেপে ধরেছে কেউ। ভয় তো মিহি ধক করে উঠে চোখ খিচে ফেল। শ্বাস আটকে আর্তনাদ করল মৃদু। মুখের ওপর কারোর গরম নিঃশ্বাস আশ্রে পড়তেই কেঁপে উঠল আরও। তবে ভর্ত সর্তা শিথিল হতে সময় লাগলো না। নাসারন্ধে চেনা সেই সুগন্ধ প্রবেশ করতে ঝট করে চোখ খুলল। অমনি ভুর নাচালো রাফি। উজ্জ্বল আলোয় রাফির দিকে বৃহৎ নয়নে তাকিয়ে স্বস্তি পেল মিহি। আটকে রাখা শ্বাস বেরিয়ে আসলো দীর্ঘ হয়ে। রাফি মিহির মুখ থেকে হাত সরাতেই বলে উঠল, এভাবে আচমকা টানটানি কেন করছেন? এক্ষুনি ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেত আমার। রাফির চাহনি গুঁড়ো, কম্পিত হচ্ছে না একটুও। হালকা সাজে সজ্জিত সুচি শুভ্র সৌন্দর্যের অধিকারিণী রমণী, স্নিগ্ধ মায়াবিনী চেহারার গভীরে তার দৃষ্টি। চোখে গাঢ় কাজল টানা রমণীর। একটু ঘেটে গেছে চোখের কোণায়। ঠোঁটে গোলাপি ঠোঁট রঞ্জন চমকানোর ফলে নিমিষেই নাকের ডকে চিকচিকে ঘাম জমেছে। চোখের বৃহৎ পাপড়ি যুগল কম্পিত হচ্ছে তরে তরে। চুল এলোমেলো করে খুলে রাখা, মাঝ বরাবর সিঁথিতে একখানা টুকু টিকলি। রাফি খুঁটিয়ে খুঁটিয়ে মোহপিষ্ট নয়নে দেখল তার আপন প্রেয়সীকে। রাফিকে ওভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কপাল গুটিয়ে ফেল মিহি। বুড়ো নাচিয়ে রাফিকে ঠেলে দূরে সরাতে সরাতে বলল, কি দেখছেন এইভাবে? তোমাকে। এভাবে দেখার কি আছে? আগে দেখেননি কোনোদিন? দেখেছি তো, হাজার বার দেখেছে। তবে হাজার বার হাজার রূপে দেখেছি তোমায়। এক রূপের সাথে আরেক রূপের সাদৃশ্য এত কম কেন? দেওয়ালের কাছ থেকে সরে আসলো মিহি, বলল চুল উড়িয়ে ভাব নিয়ে, কারণ আমি নাগিন, ইচ্ছাধারী নাগিন হুমে। যখন যেটা ইচ্ছে হয় তখন সেই রূপ ধারণ করি আমি, বুঝলেন? তাই মিল কম। হাহ। রাফি ওর পিছু পিছু সরে আসলো। আচ্ছা, ইয়াস, এবার বলুন আমার কেমন লাগছে? নিজেকে দেখিয়ে প্রশ্ন করল মিহি। রাফি আগাগোড়া দেখল মিহিকে। চিবুক চুলকে এগিয়ে এসে আবারও হ্যাসকা টানে মিহিকে নিজের কাছে হুমড়ি খেয়ে ফেলল। ভরকায় মিহি। বারবার রাফির স্পর্শে কম্পন ওঠে শরীরে। মিহি ওষ্ঠ জড়ালো। রাফিকে ভালোভাবে দেখল এবার। মিহির সাথে ম্যাচ করে গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি পরেছে রাফি। পাঞ্জাবির বোতাম লাগানো নেই একটারও। এটে রাখা চুল থেকে কয়েকটা চুল ছড়িয়ে পড়েছে কপালে। ঠোঁটের কোণা কামড়ে ধরে মিহিকে সেই অদ্ভুত দৃষ্টিতে দেখছে রাফি। প্রথমবার অস্বস্তি না হলেও এবার ভীষণ অস্বস্তিতে পড়ল মিহি। আচমকা চোখ জোড়া আটকে যাচ্ছে রাফির ওপর। তবে তাকিয়ে থাকাও দায়। রাফির মোহময়ী দৃষ্টিতে দৃষ্টি মিলাতেই শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাচ্ছে। মিহি টেনে হিসড়ে চোখ নামালো, ঢোক গিলে পড়ল নিচু স্বরে, আজকাল কেমন যেন হয়ে যাচ্ছেন, টানাটানি চিপকাচিপকি করেন শুধু। রাফি ওর কথাই প্রতিক্রিয়া দেখালো না, আবেশিত কণ্ঠে বলল, পাঞ্জাবির বাটনগুলো লাগিয়ে দাও। সচকিতে চায় মিহি, প্রশ্ন করে, আমি? হুম। নিচ থেকে শোরগোল ভেসে আসছে। এক্ষুনি বেমালুম ভুলে গেছে মিহি কোনো কাজে এসেছিল একদিকে। ও তো রাবেয়া চৌধুরীর ঘরে যাচ্ছিল। মিহি বলল চোখ তুলে, ছাড়ুন, কাজ আছে আমার। আমার কাজ করে দাও আগে। নিজের কাজ নিজে করুন, আমার সাজগোজ এলোমেলো করে দিলেন, ছাড়ুন। আগে লাগিয়ে দাও। মিহি চোখ কুচকে ঝটপট বোতাম লাগিয়ে দিল। ততক্ষণে চেয়ে দেখলো রাফি। মিহি কাজ ছেড়ে চোখ তুলতেই চোখাচোখি হলো।
অমনি এক হাতে মিহির কোমর ছেড়ে হাতখানা মিহির গালে রাখলো। কাঁপল মিহি। হিমেল স্বরে বলল রাফি। এই গালে সেদিন মেরেছিলাম না, ব্যথা পেয়েছিলে খুব? মিহি ঠোঁট উল্টাই অভিমানী হয়ে বলে। 2 গালেই মেরেছিলেন। ব্যথা পেয়েছিলে? মারলে ব্যথা পাবো না? জীবনে কোনোদিন কারো মার খাইনি আমি। আপনিই প্রথম যে আমায় আঘাত করেছে। কি শক্ত হাত আপনার! আমার নরম গাল দুটো শক্ত করে মেরে ঝালাপালা করে দিয়েছিলেন একদম। আবার সরি, মারতে চাইনি সেদিন, ভুল করে হাত উঠে গেছিল। খুব লেগেছিল না? হাতগুলো একটু বেশি শক্ত, তবে ঠোঁট নরম আছে। আদর করে দিই একটু। মিহি চোখ গোল গোল করে তাকাই ঝাড়া মেরে দূরে ঠেলে রাফিকে। শোনো অভদ্রলোক, সবসময় এসব মাথায় ঘুরে, হ্যাঁ? আপনাকে ভালো ভেবেছিলাম আমি। রাফি স্বেচ্ছায় দূরে সরে আসলো অস্বস্তি বুঝে, নয়তো ওকে সরানো কার সাধ্যি। মিহি দূরত্ব বাড়িয়েছে। রাফি পেছনে হাত গুটিয়ে একটু হেলে বলল ভুরু যুগল জড়ো করে। আমি খারাপ? ভালো নন। তার মানে খারাপ? তা খারাপের মতো কি করলাম? এই যে একটা অজানা মেয়েকে এভাবে নিজের ঘরে টেনে আনলেন। আমার সে অচেনা অজানা? হাসছে মিহি। জি, কেউ একজন আমাকে বলেছিল সে নাকি অজানা মেয়েদের সাথে কথা বলে না। হাহ, আমাকে ইগনোর করেছিল সে। আর সেই একজন তো আরো বলেছিল যেন তার ঘরে আমি না আসি। সে নাকি ডিরেক্ট বাসর ঘরে নিয়ে আসবে আমাকে। তো টানটানি করে এখন নিয়ে আসলো কেন? বাড়ি ভর্তি লোক যদি কেউ দেখে ফেলে। আচ্ছা, তাহলে সে একজনের মতো অনুযায়ী আপনার ডিরেক্ট বাসর ঘর আসার ইচ্ছে ছিল বলছে? বাই দ্য ওয়ে, এটা তো ঘর। যদি এখন বাসর করি, তাহলে বাসর ঘর নামকরণ করা হবে এই ঘরের। যেহেতু ভুল করেই ফেলেছে, শুধরে তো নিতে হবে নাকি? আর আপনার আবার বেবি প্রয়োজন, তো শুরু করা যাক। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! দূরে যান বেহায় লোক। নাক সিটকে চেঁচিয়ে উঠল মিহি। লাফিয়ে পিছনে গেল কয়েক ধাপ। রাফি বাঁকা হেসে এক পা করে এগুলো। পেঁচাচ্ছেন কেন ম্যাডাম? আসুন। দেখ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আপনাকে আসলেই ভালো ভেবেছিলাম আমি, কিন্তু আপনি তো। নিচে চেঁচামেচি রোল পড়েছে। রুহির সাজগোজ শেষ, সাদে মেহেন্দির আয়োজনে মেতে উঠেছে সবাই। মিহির দেখা নেই, মেহেজাবিনের ডাক ভেসে আসছে। মিহিকে ডাকছে সে। রুহি ওকে ছাড়া ছাদে উঠবে না। মেহেজাবিনের ডাক ভেসে আসতেই দরজার দিকে তাকায় মিহি। দরজাতেও করোনা রেখেও পুরুষালী কণ্ঠ। রাফি ব্রো, দরজা আটকে কি করছিস ভেতরে? উপরে যাবি না? মেয়েদের মতো মেকআপ শেকআপ করছিস নাকি তুইও? ইভানের কণ্ঠস্বর। রাফি প্রতিক্রিয়াহীন হয়ে গলা উঁচিয়ে পড়ল। ইম্পর্টেন্ট মিটিং করছি আমি, ফ্যামিলি প্ল্যানিং। তুই সব বুঝবি না, তুই যা, আমি আসছি। ইভান 16 দরজা থেকে। সেই কখন রেডি হয়েছে ও। রেডি হয়ে নিচে নেমেছিল। গার্ডেনে কতক্ষণ সময় কাটিয়ে উপরে উঠল আবার। তবুও রাফির পাত্তা নেই। দরজা আটকে কি করছে কে জানে। মেহেজাবিন মিহিকে ডাকতে ডাকতে নিচে নেমেছে। ওর ডাক আর শোনা যাচ্ছে না। মিহি মুখখানা করুণ করে বলল। দেখুন পাখির বড় ভাইয়া, ভালো হয়ে যান। কেউ দেখে ফেলবে, আমি যাই। দেখবে না কেউ, আমার ঘরে কেউ আসে না। ফিচেল স্বর রাফির। মিহি কটমটিয়ে উঠল। রাফি বাঁকা চাহনি দেখে পাশ কাটিয়ে ছুটল দরজার দিকে। চেঁচিয়ে বলল। আমিও আর আসবো না কোনোদিন। থাকুন আপনি, অশুভ লোক। বাধা দিল না রাফি। বেশ বাড়াবাড়ি হয়ে যাবে। মিহি ছুটে দরজা খুলল ঠাস করে। পেছন ফিরে জিভ দেখিয়ে ভেঙচি কাটল রাফিকে। অতঃপর ভেতর থেকে গলা বাড়িয়ে বাইরেটা দেখল সতর্কতার সহিত। সবাই নিচে নয়তো ছাদে। আপাতত এখানে কেউ নেই। হাঁপ ছেড়ে তড়িঘড়ি করে ঘর থেকে বেরোলো মিহি। এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে নিতে নিতে সিঁড়ির দিকে এগোলো। রুহি আর মেহজাবিন ওকে ডাকতে ডাকতে নিচে নেমেছে। নত মাথায় নিচে নামার জন্য সিঁড়িতে পা বাড়ালো সে। কোনো দিকে খেয়াল নেই আর। এদিকে রুহির ঘরের দরজার সামনে থমকে দাঁড়িয়ে মিহিকে অবাক লেচনে দেখছে লিনা। মিহি রাফির ঘর থেকে বেরোলো, তাও দরজা আটকানো ছিল এতক্ষণ। কি করছিল ওরা? আচানক আনচান করে উঠল লিনা। অবাধ্য অযাচিত ধারণা সৃষ্টি হলো মনে। সাজগোজ করা ফর্সা চেহারা খানা আধার নামলো। নিচে সবাই উপস্থিত। ছাদে উঠছে একদল। মিহি নিচে নামতে রুহি চেপে ধরল। পাখি, কোথায় গেছিলি? কখন থেকে খুঁজছি। ওয়াশরুম। পেছন থেকে উত্তর শুনে ঢোক গিলল লিনা। ধীর পায়ে সিঁড়ি পেয়ে নিচে নামছে সে। রাফি পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে ওর পিছু পিছু নামছে। মিহির দিকে সম্পূর্ণ ধ্যান থেকেই অসাবধানতা বশত সিঁড়িতে পা উপনিচ হয়ে পড়তেই পড়ার উপক্রম হলো লিনার। তৎক্ষণাৎ সিঁড়ির রেলিং ধরে নিজেকে সামলে নিল সে।
মুখ থেকে অস্ফুটে মৃদু আর্তনাদ বেরিয়েছে। সবাই চৌকিতে তাকিয়েছে ওর দিকে। পেছনে রাফি আস্তে আস্তে বলে উঠল, আরে লিনা, দেখে এক্ষুনি পড়ে যাচ্ছিলে, ঠিক আছে? পিছু ফিরল লিনা। রাফিকে দেখে মুচকি হেসে উত্তর করল, দেখে হাঁটবি তো, ধীরে আয়। বলেই লিনার মা লতা বেগম মেয়েকে ছেড়ে মিহির দিকে মনোযোগ দিলেন। মিহির সাথে কথাই বলা হয়নি। ব্যস্ত মিহি এদিক ওদিক ছোটাছুটি করছে সারাদিন। কথা বলার ফুরস্রোত মেলেনি। আসার পর একবার দুবার কথা হয়েছে, আর হয়নি। মিহির পরিচয় সম্পর্কে অবগত সকলে, আজ নয় সেই পরিচয় মেলার পর থেকেই। প্রথমে সবাই মুখ ছিল, মানিয়েছে ধীরে ধীরে। লতা বেগম খানিক হাসলেন মিহিকে দেখে। মেহজাবিনকেও দেখলেন এক পলক। মিহি আর মেহজাবিনের চেহারার খুব মিল কম। মিল থাকলে হয়তো আগে সুবিধা হতো। লতা বেগম একটু এগিয়ে মিহির গাল আলগে বললেন, খুব সুন্দর লাগছে তোকে। আগে যদি জানতাম তুই আমাদের মিফতাহুল, তাহলে কতই না ভালো হতো বল। দেখ তোর লিনা আপু, চিনিস তো ওকে? তোর পরিচয় জানার পর থেকেই এ বাড়িতে আসার বায়না ধরেছে সে। বোন বলে কথা, একটা টান তো আছেই। মিহি লিনার দিকে তাকাতে জোরপূর্বক হাসল লিনা। মিহিও তাই। লিনার পাশে রাফি যেটা সহ্য হলো না। মিহি অবলীলায় চোখ সরিয়ে নিল। লতা বেগমের স্নেহটুকু ভালো লাগলো ওর কাছে। লতা বেগমের দিকে তাকে একগাল হাসলো ও। হেনা বেগম রান্নাঘর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে তাড়া দিলেন, এখন এখানে দাঁড়িয়ে আছিস তোরা? অনুষ্ঠান আরও কখন শুরু করবি? সময় কি বসে থাকবে তোদের জন্য? হেলদোল নেই? সন্ধ্যা পেরিয়েছে, খেয়াল আছে? সব কিছু কেমন এলোমেলো হয়ে আছে। আর রাফি, তোর দেখি দেখা মিলছে না। বোনের বিয়ে হুঁশ আছে, সব সামলানোর দায়িত্ব কার? তুই দেখি হাত গুটিয়ে বাবু সেজে ঘুরে বেড়াচ্ছিস। ইভান সেই কখন থেকে তোর পাত্তা পাচ্ছে না। ছেলেটা একা একা ছাদের ডেকোরেশন চেক করলো, আবার সবটা নিজ দায়িত্বে গুছিয়ে নিল। আর তুই? সবে এবার মনোযোগ দিল রাফির দিকে। হালিমা বেগম রাফিকে আগাগোড়া পরখ করলেন। মিহিকে আর এক পলক দেখে বলেন, বিষম খেয়ে কেসে উঠল রাফি। ফিক করে ঠোঁট চেপে হাসল রুহি আর মেহেজাবিন। রুহি গলা ছেড়ে বলল অভিমানী স্বরে, আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না। আমার যে বিয়ে, কারোর খেয়াল আছে? আমাকে কেমন লাগছে কেউ একবারও বললো না। হাসল সকলে। রাশেদ রায়হান চৌধুরী ঘর ছাড়েনি আজ। হাতে গোনা দু একবার বেরিয়েছিলেন বাইরে, ঘরকে বেছে নিয়েছেন আজ। মুখখানা শুকনো হয়ে এসেছে। করিডর থেকে নিচে ছেলে মেয়েদের দেখে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আহত স্থির চোখে রুহির পানে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অতপর পুনরায় দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো বুক চিরে। কেমন শূন্য হয়ে আসছে বুকের মাঝে। বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি। ঘরের দিকে এগোলেন বড় ধাপ ফেলে। হেনা বেগমের নজর এড়াননি তিনি। হেনা বেগম তার থেকে চোখ সরিয়ে রুহির দিকে এগোলেন। মেয়ের মুখ আগলে চুমু খেলেন কপালে। বললেন ধরা গলায়, খুব সুন্দর লাগছে আমার মেয়েকে, একেবারে টুকটুকে রাজকন্যা হয়েছে। আরও কিছু বলবো? সময় পেরিয়ে যাচ্ছে মা, হাতে মেহেন্দি পরবি তো। রাফি এগিয়ে রুহির কাজ জড়িয়ে ধরল। আমার বোনকে সব থেকে বেশি সুন্দর লাগছে। শো স্টপার তো তুই, এখন চল। রং বেরঙের ফেরি লাইট সাদে গান চালানো হয়েছে অল্প সাউন্ডে। মেহমানদের ছোট ছোট বাচ্চার সাথে সেই গানের তালে তালে লাফালাফি করছে জেনি। মেহজাবিনের নড়াচড়া বারণ। মাহিম কড়া পাহারা দিয়ে রেখেছে ওকে। ও শ্বশুরবাড়ি থেকে আজকেও আসেনি, কাল আসবে। মেহেন্দি আর্টিস্ট এসেছে। স্টেজে মাঝ বরাবর সোফায় বসে রুহি, দুহাতে দুজন মেহেদি পরিয়ে দিচ্ছে। পাশে মেহজাবিন বসে। মাহিম এক গ্লাস জুস নিয়ে এসে দাঁড়ালো। মেহজাবিনের দিকে গ্লাস এগিয়ে দিয়ে বলল ভারী গলায়, খেয়ে নাও। করুণ চোখে চাই মেহজাবিন। এসব দেখলে গা গুলিয়ে আসে। সকাল থেকে কিছুই মুখে রোচিনি। জোরপূর্বক গলা দিয়ে নামালো। পর মুহূর্তেই বমি করে ফেলেছে। আর এই লোক ওর খাওয়ার পিছেই লেগে আছে সবসময়। মেহজাবিন বলল কণ্ঠ খাদে নামিয়ে, আমি খাবো না। দেখো, এসব দেখেই কেমন গা শিউরে উঠছে, বমি পাচ্ছে আমার। আমার বমি করে ফেলবো নয়তো। করলে করবে তাই বলে খাবে না? শরীরের দিকে খেয়াল আছে? আর একজন যে তোমার মাঝে বেড়ে উঠছে, তার কথা ভেবে তো খেতে হবে। খেয়ে নাও প্লিজ, ভারী কিছু নয়, শুধু জুসটা। না করতে পারল না মেহজাবিন। মাহিমের নরম স্বর বরাবরই হৃদয় নাড়াতাই ওর। এভাবে বলে কি আর উপেক্ষা করা যায়? কাচুমাচু মুখে গ্লাস হাতে তুলল সে। এক চুমুক বসিয়ে মুখ কুচকালো। পাশে বসলো মাহিম। ধীরে বলল, খেয়ে নাও প্লিজ, না খেলে কি হবে বলো?
মেহেন্দি আর্টিস্ট মেয়ে দুটো আর চোখে ওদের দেখে চোখের ইশারায় একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো। মিহিও আপ্লুত হয়ে দেখলো, হাসলো মুগ্ধ। ইভান আর রাফি বেরিয়েছে, উদ্দেশ্য শান্তর কাছে যাওয়া। ফুলে ফেপে আছে শান্ত। রাফিকে হাজারবার বলেছে সে যেন রাফি ওর পক্ষে থাকে, অন্তত একমাত্র বেস্ট ফ্রেন্ড হিসেবে। রাফি ওর কথায় সায় দিয়ে ছুটেছে ওর কাছে। আজ ও বাড়িতে আয়োজন নেই, শান্ত বেরোতে পারছে না, বেরোতে দেওয়া হচ্ছে না ওকে। শান্তদের বাড়িতে গিয়ে ওকে পাওয়া যায়নি, ওর পাত্তা মেলেনি বাড়িতে। সবাই বলল ঘরে আছে শান্ত, কিন্তু সে ঘরে নেই। রাফি বেশ কবার ফোন করেছে, কিন্তু ফোনে পায়নি ওকে। রাফির বুঝতে বাকি নেই কিছু। শান্ত চৌধুরী বাড়িতে এসেছে, বাড়িতে ভালোবাসাহীন ভাবে টকবক করতে করতে ঢুকলো সে। লিভিং রুমে জুবাইর চৌধুরী, হালিমা বেগম, হেনা বেগম সহ বয়োজ্যেষ্ঠরা সবাই। বাচ্চারা ছাদে, ওদের সবার মাঝে যাননি কেউ। শান্তকে দেখেই অবাক হলো সবাই। তার যে বনে একাধিক দৃষ্টি নিক্ষেপিত হলো শান্ত দিকে। ডোর পেরিয়ে ভেতরে ঢুকতে সবার এতগুলো দৃষ্টি দেখে হকচকিয়ে গেল শান্ত। পড়ল ইতস্তত অবস্থায়, ফ্যালফ্যাল করে হাসার চেষ্টা করলো। জুবাইর চৌধুরী দাঁড়িয়ে শুধালেন রাশভারী গলায়, এত রাতে এ বাড়িতে কি করছো শান্ত? রাত কোথায় মামা, সবে 9টা বাজে। রাত তো কেন এসেছো? সুচালো দৃষ্টি জুবাইর চৌধুরী, মুখের ভঙ্গিমা নিরেট। সবাই সচকিত হয়ে চেয়ে আছে শান্ত দিকে। ভ্যাবাচাকা খেলো শান্ত, এত কিছু তো ভেবে আসেনি ও। এসেছে জানটাকে এক পলক দেখতে। সেই কখন থেকে রুহির ফোনে ভিডিও দিয়েও পাওয়া যাচ্ছে না মেয়েকে, তাই ছুটে এসেছে শান্ত। মনে মনে উত্তর সাজিয়ে উচ্ছ্বাস নিয়ে বলল সে, রাফির সাথে দেখা করতে এসেছে, ও ডেকেছে আমায়, বললো আর্জেন্ট কাজ আছে কি যেন। আমাকে সকাল থেকেই দেখেনি তো, তাই দেখতে চাইছে, তাই চলে আসলাম আর কি। গলা ছাড়লেন জুবাইর চৌধুরী। হালিমা বেগম হাসি চেপে বললেন, মুখের ওপর ওষ্ঠা পড়ল ফেলফেলে হাসি মুখখানা ফাটা বেলুনের মতো ফুস করে চুপসে গেল শান্তর। আড়ালো সে। হ্যাঁ, রাফি আমাদের বাড়িতে গেছে। ঠোঁট চেপে প্রশ্ন করলেন হালিমা বেগম। বাকিরা মুখ টিপে হাসছে। এখানে সবাই বড়, এভাবে ছেলেটিকে জব্দ করা মানে না কারোর। কিন্তু বেমানানো লাগছে না, বেশ উপভোগ করছে সবাই। শান্তর মুখটা দেখার মতো হয়েছে পুরো। আমতা আমতা করছে বেচারা। না মানে মামি, এই বাড়িতে বিয়ে তো, তাই মনটা বিয়েতে আসার জন্য উড়ু করছিল, তাই আসলাম আর কি। বিয়ে তো তোমাদের বাড়িতেই শান্ত, বর তুমি নিজেই। লতা বেগম কথায় আর বেশি মিয়ে গেল বেচারা। হঠাৎ করে এই পরিস্থিতিতে লজ্জা লাগছে কেমন। কপালে ঘাম জমেছে ওর। অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে একটা কণ্ঠস্বর ভেসে আসলো পিছন থেকে, আমরা নিয়ে আসলাম ওকে, আমাদের সাথে এসছে। রাফির কণ্ঠ। চকিতে পেছন ফিল শান্ত। পাশে রাফি আর ইভান এসে দাঁড়ালো। কপালে ভাঁজ পড়ল রাফির। ইভান ভুরু নাচালো শান্তকে দেখে। পেট ফেটে হাসি আসছে ওর। শান্ত হাঁপছালো, উফ বাঁচা গেল। সঠিক সময়ে হাজির হয়েছে এরা। এবার ঘাড় উঁচিয়ে বুকে দম নিয়ে টান টান হয়ে দাঁড়ালো শান্ত। জুবাইর চৌধুরী প্রশ্ন করলেন, শান্ত তোমাদের সাথে এসেছে? হ্যাঁ মামা, ওদের সাথেই এসেছি আমি। তোমরা দেখি আমাকে পর করে দিলে। এবারের জামাই হচ্ছি দেখে কি আগের মতো আর যখন তখন আসতে পারবো না নাকি এ বাড়িতে? এখনও জামাই হই নাই, শ্বশুর বাড়ি হিসেবে নয়, মামার বাড়ি হিসেবে এখানে এসেছি আমি। চোখ বড় বড় করে চাইল শান্ত। তৎক্ষণাৎ বাদ সেজে সোজাসুজি বলল, মামা তো বউয়ের বিয়েতে এসেছি মামি, আমার বউ কই? হাসলো সকলে। গলা খাকারি দিয়ে একপাশে বসে জুবাইর চৌধুরী। হেনা বেগম এবার মুখ খুললেন, ওরা সবাই ছাদেই আছে, যা তোরা। শান্ত রাফির দিকে ফিরতেই কটমটিয়ে তাকালো রাফি। দাঁত খিচে বলল, চল। ঘরে এনে ঠাস করে দরজা লাগিয়ে দিল রাফি। শান্তকে ধাক্কা মেরে ছুঁড়ে মারল বিছানার উপর। পাঞ্জাবির হাতা গুটিয়ে এক পা করে এগোতে লাগলো ওর দিকে। শান্ত জড়ানো চোখে আটকে ওঠার ভঙ্গিতে তাকায়। অসহায় নেই বলে ওঠে, কি হচ্ছে এটা? এভাবে এগোচ্ছিস কেন ভাই? ফোন ধরছিল না কেন? ও ফোন তো সাইলেন্ট ছিল, দেখিনি। এ বাড়িতে কি করছিস? আমার বউকে দেখতে এসেছে, কাল রাত থেকে দেখিনি। রাফি কপাল কুচকেই এক পা করে এগোচ্ছে। ইভান পা তুলে আগ্রহী হয়ে সোফায় উঠে বসলো। এখন দেখার পালা কি হয় এই দুটোর মধ্যে। রাফিকে ওভাবে এগোতে দেখে ভয় পাওয়ার ভঙ্গিতে চোখ গোল করে ঢোক গেল শান্ত।
দেখ তুই কিন্তু আমার হবু শালা লাগিস, তাও আবার বড় শালা। এভাবে এগোচ্ছিস কেন ভাই? তোকে দেখে ভয় লাগছে আমার। আমি কিন্তু ছেলে, এভাবে এগিয়ে লাভ নেই, কিছু করতে পারবি না। তোর দ্বারা আমার সর্বনাশ হবে না, সো সর সামনে থেকে। রাফি কটমটিয়ে চায়, ছুটতে উদ্যত হয়ে গলা উঁচায়। তোকে তো আমি। খবরদার এগোবি না, আমার বউয়ের আমানত তোর কাছে যেতে দেব না আমি। কি করবি আমায়? তোর মতলব ভালো ঠেকছে না আমার কাছে। ইভান ভাই বাঁচা আমায়, তোর হবু বোনের থুকু, বোনের হবু জামাইয়ের সারে সর্বনাশ করে দিচ্ছে। প্লিজ হেল্প ভাই। শান্ত একলাপে ইভানের পেছনে লুকালো। ইভান হাতে ফোন ধরে বলে উঠল। কন্টিনিউ রাফি, লাইট ক্যামেরা অ্যাকশন। রাফি ওকে বাড়িতে না পেয়ে কমপক্ষে 1000 বার কল করেছে ওকে, আরও ফোন সাইলেন্ট করে বিন্দাস আছে। রাফি ইভানের পেছনে যেতেই এক লাফে সোফা ডোবকে দৌড়ে দরজা খুলে বেরিয়ে গেল শান্ত। একেবারে ছুট লাগালো ছাদের দিকে, পিছু ধাওয়া ধরল রাফি। তার পেছনে ফোন নিয়ে ইভান। বাচ্চাদের নেয় ছুটতে ছুটতে ছাদে পৌঁছালো ওরা। ছাদে রঙিন আলোয় ঝলকানি চোখে লাগতেই থমকালো শান্ত। সবার আগে নজর পড়ল একপাশে ফুলে মোড়ানো স্টেজে সোফায় বসে থাকা রুহির ওপর। হাতে মেহেন্দি দেওয়া শেষ, অন্যদের হাতে মেহেন্দি পরানো হচ্ছে এখন। রুহি এক দৃষ্টিতে তাকিয়ে সবার মেহেন্দি পরা দেখছে। কাঁচা সবুজ রঙের একখানা লেহেঙ্গা পরনে, সেজেছে হালকা ফুলে। ওকে দেখে থমকালো শান্ত, আটকে গেল দৃষ্টি যুগল, থমকে গেল, একটু পর এগোলো। ছাদে উঠে দৌড় থামিয়েছে রাফি। ইভান শান্ত স্থির চোখে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতেই জেনি চেঁচিয়ে উঠল, শান্ত ভাইয়া! অমনি সচকিতে আটকে উঠল রুহি। ধক করে চাইল, মুহূর্তে চোখাচোখি হলো দুজনে। স্যাত করে উঠল লাজুক মেয়েটার বক্ষস্থল। নিমিষে এক পলক চোখ নামিয়ে নিল সে, জড়িয়ে ফেলল নিজেকে। শান্ত তা দেখে ঠোঁট পিষে হাসে, দৃষ্টি স্থির রেখে রুহির সম্মুখে গিয়ে দাঁড়ায়। নত যেন রুহিকে নিজের দিকে ফেরাতে গলা খাকারিতেই শব্দ করে। রুহি গুটিয়ে যায় আরও, চিবুক ঠেকিয়ে ফেলে গণ্ড দেশে। ইস, কি অবস্থা! এই লোকটা এখানে কি করছে? শান্তর চোখে এতক্ষণ পলক পড়েছে কিনা সন্দেহ। চোখে অদ্ভুত ঘোর। মেহেজাবিন গলা ঝাড়ল ওর দৃষ্টিভঙ্গি দেখে, বলল চাপা স্বরে, ভাইয়া ভালো আছো? নিজেকে সামলে নিল শান্ত। পাঞ্জাবির কলার টেনে শরীর ঝাড়া দিয়ে বলল, খুব ভালো আছি বেহেনা, বিন্দাস একেবারে। তা মেহেদি পরা হলো তোদের? হয়েছে ভাইয়া, রুহিরও হয়েছে। দেখে বলো তো কেমন হয়েছে? শান্ত সোজাসুজি রুহির পাশে সোফায় বসলো। সিটকে দূরে সরে বসলো রুহি। বাকি বড়রা কেউ নেই এখানে, কিন্তু মাহিম ভাইয়া, রাফি, ইভান, মেহেজাবিন, লিনা ওরা তো আছে। এরাও তো বড়। রুহিকে ছিটকে সরতে দেখে শান্ত বলল, দেখি কেমন মেহেদি পরলে। রুহি হাত বাড়িয়ে দেয় দূর থেকেই। দুহাত ভরে মেহেন্দি পড়েছে মেয়েটা। পাশ থেকে মেহেজাবিন বলল, ভাইয়া তোমার নামটা খুঁজে বের করো তো। খুব ঘন মেহেদির ডিজাইন, তালুর উপরে একই। শান্ত খুঁটিয়ে দেখলো বড় অক্ষরে ওর নাম লেখা নেই। কেন? কপাল গুটিয়ে বলল শান্ত, আমার নাম কোথায় লেখা? খুঁজে বের করো। রুহি হাত আলগোছে ধোলো। শান্তর উল্টে পাল্টে দেখলো মনোযোগ সহকারে। কনিষ্ঠ আঙ্গুলের পাশে ছোট্ট করে লেখা শান্ত। তা দেখে মন ভরল না শান্তর। মুখ শুকিয়ে বলল নামটা দেখিয়ে, এ তো ছোট করে লেখা কেন? লিনার কথায় শান্ত পাশের গোল টেবিল থেকে সোমের একটা মেহেদির কোণ তুলে নিল। খোঁজে তো পেয়েছি, টুইস্ট খতম। এবার বড় করে ওর হাতে আমার নাম লেখা হবে। মনে তো আছেই, হাতেও ফুটুক আমার নাম, দেখুক সবাই। বলতে মেহেদি কোণ এগিয়ে দিতেই রুহি হাত সরিয়ে নিল চকিতে, বলল, কি লিখবেন আমার হাতে? লিখবো ছিচকাদুনে মেয়ে। চোখ পাকিয়ে তাকায় রুহি। হেসে ওঠে বাকিরা। শান্ত খানিক হেসে বলে, শান্তর বউ, এটাই লিখবো। হাতে জায়গা নেই তো ভাইয়া, কোথায় লিখবেন? কুনুয়ের কাজটা ফাঁকা। শান্ত সেখানে হাত চালিয়ে মাহিমের প্রশ্নের উত্তর করল। এখানে বড় অক্ষরে যা বলেছিল তাই লিখল, শান্তর বউ। রাপি মুচকি হাসলো দুটোকে দেখে। আশেপাশে মিহিকে দেখা যাচ্ছে না। কপাল গুটিয়ে এদিক ওদিক চোখ বুলিয়ে মিহিকে খুঁজল সে, না পেয়ে শুধালো, মিহি কোথায়? সচকিতে চাইল লিনা। প্রত্যুত্তরে মেহেজাবিন বলল, এতক্ষণ তো এখানেই ছিল, এখন আম্মুর ঘরে গেছে।
রাফি সবার দৃষ্টির অগোচরে একটা কোণিয়ে জায়গা ত্যাগ করলো। নিচে এসে রাবেয়া চৌধুরী ঘরে ঢুকলো। দরজা ঠেলে ঢুকতেই বিছানার উপর নজর পড়ল। মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে মেয়েটা। রাবেয়া চৌধুরী এক হাতে সুন্দর মতো মিহির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। রাফির ঘরে ঢোকার আভাস পেতে রাবেয়া চৌধুরী ঠোঁটে আঙ্গুল চেপে সতর্ক করে দিলেন রাফিকে, যাতে শব্দ না করে। রাফিও শব্দ করল না। নীরব খাটের পাশে দাঁড়াতেই রাবেয়া চৌধুরী চাপা ক্ষীণ স্বরে বললেন, মেয়েটা ঘুমিয়েছে, শব্দ করিস না। ঘুমিয়েছো? এই দেখ, আমার হাতে এসব কি লাগিয়ে দিল, বলল অনেক সুন্দর রং হবে এতে। লাগিয়ে দিয়ে আমার কোলে মাথা রেখে বলল আমি যেন মাথায় একটু হাত বুলিয়ে দেই। হাত বুলিয়ে দিতে দিতেই না ঘুমিয়ে পড়লো কেমন। নিচের অন্য হাতের দিকে ইশারা করে কথাগুলো বলেন রাবেয়া চৌধুরী। মিহি রাবেয়া চৌধুরীর হাতে একটু মেহেদি লাগিয়ে দিয়েছে। চেয়েছিল তাকে বাইরে ছাদে নিয়ে যেতে, কিন্তু পায়নি, তাই এখানেই এসেছে সে মায়ের কাছে। রাফি রাবেয়া চৌধুরীর হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। খাটের পাশে বসে ধীরে বলল, ওর হাতেও লাগিয়ে দিয়ে গেলো? মাথা ঝাঁকিয়ে চিকচিক নয়নে সম্মতি দিলেন রাবেয়া চৌধুরী। মেয়েটা কি সুন্দর কোলে মাথা রেখে নিশ্চিন্তে আরামে ঘুমিয়ে আছে। বাচ্চাদের ন্যায় নিচের অধর উল্টানো খানিক। এই ভারী লেহেঙ্গাটা পরেই দিব্যি ঘুমিয়ে আছে। যেন কত ক্লান্তি। রাফি মুচকি হাসলো। সকাল সকাল ঘুম থেকে গা মুড়িয়ে উঠে বসলো মিহি। হাই তুলে সম্পূর্ণ চোখ খুলল। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে নজরে পড়ল রাবেয়া চৌধুরী এখনও ঘুমিয়ে তিনি। মিহি চমকে তড়িতে দেয়াল ঘড়ির দিকে তাকালো। 7টা বেজে গেছে। সকাল 7টা। আটকে উঠল মিহি। রাত পেরিয়েছে কখন, কিভাবে? ও তো কাল রাবেয়া চৌধুরীর ঘরে এসেছিল, তারপর আবার ঘুমিয়ে গেছিল। এক ঘুমেই রাত কাবার। ঠোঁট উল্টায় মিহি। কত কি মিস করলো কে জানে। পরনে এখনো সেই কালকের লেহেঙ্গা। কুচকে জড়ো হয়ে গেছে এটা পরেই কেমন আরামে ঘুমিয়েছিল। কেউ ডাকলো না ওকে। মাথায় আদুরে পরশ পেয়ে অতটা গভীর ঘুমে কখন তলিয়ে গেছে নিজেও বুঝতে পারেনি সে। খাট থেকে তড়িঘড়ি করে নামলো মিহি। এলোমেলো চুল ছিল কাল, এখন বেনি করা। কে বেনি করে দিল কে জানে। মাথা গুলিয়ে যাচ্ছে মিহির। সবার উপর রাগ উঠছে। ওকে কেউ কেন ডাকলো না? মেহেদিও পড়া হয়নি ওর। মেহেদির কথা মনে আসতেই একটু থেমে অসহায় কাতর চোখে নিজের হাতের দিকে তাকালো সে। অমনি বিশাল বড় ঝটকা খেলো। এক হাতের উপরই পিঠ আর অন্য হাতের তালু গাঢ় মেহেদির রঙে রাঙ্গা। মেহেদি শুকিয়ে উঠে গেছে ঘুমের মাঝে, রং দেখা যাচ্ছে। মুখ ফাঁক হয়ে আসলো মিহির। ঘন পলক ফেলে নিজের হাত নিজেই অবিশ্বাস্য নয়নে উল্টে পাল্টে দেখলো। চোখ তুলে আবারও তাকালো। ঘুমের মাঝে উল্টাপাল্টা দেখছে না তো? না, উল্টাপাল্টা তো নয়, ঠিকই দেখছে। 2 হাতের মেহেদিতে রাঙ্গানো। এবার চোখ পড়ল হাতের তালুর ঠিক মাঝখানে, যেখানে ছোট্ট অক্ষরে একটা নাম লেখা, রাফি। আকাশ থেকে ঠাস করে পড়ল মাটিতে। মিহি কাতর অক্ষি যুগল বৃহৎ আকার ধারণ করলো। কিসব দেখছে ও? অবুঝে নেয় খানিক থম মেরে তাকিয়ে রইল নিজের হাতের দিকে। নিজেকে চিমটি কাটলো। এ তো সত্যি ভ্রম নয়, কিন্তু হাতে মেহেদি কি করে এলো, তাও এত সুন্দর ডিজাইন। মিহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে টনক নড়ল রাবেয়া চৌধুরী ডাকে, এই মেয়ে, উঠেছিস তুই? এখানে দাঁড়িয়ে কি করছিস? সম্বিত ফিরে মিহির। রাবেয়া চৌধুরী ঘুম ভেঙেছে, উঠে বসেছেন তিনি। মিহি কয়েক কদম এগিয়ে নিজের হাত দেখিয়ে বলল, মা, আমি কাল অনেক আগেই ঘুমিয়ে পড়েছিলাম না? তাহলে আমার হাতে এসব এলো কি করে? ওসব ওসব তো রাফি পরিয়ে দিয়েছে তোর হাতে। অনেক রাত অবধি জেগে ফোন দেখে দেখে এঁকে দিয়েছে। তুই তো ঘুমিয়েছিলি। কি ভারী ঘুম রে তোর। তোর মাথায় বিনুনি করে দিলাম। তোর মা ডাকতে এলো তোকে, তবুও উঠলি না। এই খসখসে জামাটা পরে সারা রাত ঘুমালি কি করে? মি অবাক হয়। এত কিছু ঘটেছে আর রাফি ওর হাতে মেহেদি পরিয়ে দিয়েছে, তাও আবার এত সুন্দর করে। সত্যি আচমকা ঠোঁটের কোণে হাসি ফুটল মিহির। 2 হাত নাকের সামনে ধরে শুকনো মেহেদির গন্ধ টেনে নিল নাকে। অতঃপর খুব মেজাজে আর কোনো কথার কান না দিয়ে সে ছুটে ঘর থেকে বেরিয়ে আসলো। রাবিয়া যদি ডাকলেন একবার, শুনলেন না মিহি। রাফির ঘরে এখনও দরজা আটকানো, তার মানে এখনও ঘুম থেকে ওঠেনি সে। রুহির ঘরের সামনে যাওয়ার আগে মুখোমুখি হলো সাবিনা বেগম। মেয়েকে দেখে কোমরে হাত গুজলেন তিনি।
এই মেয়ে দিন দিন ঘুম পাগল হয়ে যাচ্ছে। সদ্য ঘুম থেকে ওঠায় চোখ মুখ ফোলা মিহির। মিহির গদগদ হয়ে আম্মুকে জড়িয়ে ধরল। গুড মর্নিং আম্মু। হলো গুড মর্নিং। কাল কখন ঘুমিয়েছিলে খেয়াল আছে? সবাই ছাদে আর তুই সবার মাঝ থেকে ঘরে এসে বেঘরে ঘুমাচ্ছিলি। কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই ছিল না। তুমি ডাকবে না আমায়? সব মিস করে ফেলেছি আমি। কিচ্ছু মিস করনি তুমি। তোমার অনুপস্থিতির কারণে আর কিছুই হয়নি। পরে ডাকতে গিয়েছিলাম তোমায়, রাফি ডাকতে দেয়নি। মিহির চোখ নামায়। রাফির প্রসঙ্গ পাল্টাতে একসময় পেছনে হাত লুকিয়ে হাত এগিয়ে এনে বলে, দেখো খুব সুন্দর হয়েছে না? রাফি পরিয়ে দিয়েছে। ব্যাপাচেকা খেলো মিহি। এটাও জানেন সাবিনা বেগম রুহি ঘুমিয়ে ঘরে, ওর সাথে লিনা। কাল মিহিকে ঘুমের থেকে ডাকতে দেয়নি রাফি। রুহির সাথে লিনা ছিল কাল, তাই মিহি আস্তে করে নিঃশব্দে ঘরে ঢুকলো। দুটোতে এখনো ঘুমিয়ে। ওই ভারী লেহেঙ্গা পরে আর টেকা যাচ্ছে না। মিহি চটজলদি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল। খিদেও পেয়েছে ভীষণ। কাল রাত থেকে খাওয়া হয়নি। নিচে নামতেই হেনা বেগম খাবার হাজির করলেন ওর সামনে। ঝটপট খেয়ে আবার উপরে উঠল মিহি। 8:30 বাজতে চলল। উপরে উঠে লিনাকে বিছানায় পায়নি। উঠেছে সে ওয়াশরুমে হয়তো রুহি এখনো ঘুমিয়ে। মিহি খাটে একটু আদশা হয়ে রুহি মাথায় কয়েকবার হাত বুলিয়ে দিল। অতঃপর বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। পাশের ঘরে বেলকুনিতে উকিয়ে দিল একটু হেলে। পর্দার আড়ালে কিছুই চোখে পড়ল না ভেতরের। হতাশ হয়ে পিছু ফিরতে লিনাকে দেখতে পেল। স্থির চোখে তাকিয়ে লিনা। আশঙ্কিক অপ্রস্তুত হলো। পর মুহূর্তে নিজেকে সামলে নিল মিহি।